ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কে স্টুডিও কোনো রকম ধূমপান বা মদ্যপানকে সমর্থন করে না। এটি জনস্বার্থে প্রচারিত। ধন্যবাদ। নমস্কার। যুগাবতার ঠাকুর পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরমা প্রকৃতি মা শারদা দেবী, নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ ও নটিকুল সম্রাজ্ঞী বিনোদিনী দাসীর আশীর্বাদ মাথায় নিয়ে শ্রী শ্রী রাধা গোবিন্দের রাতুল চরণে ভক্তিপূর্ণ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে আগত সকল যাত্রামোদী দর্শকবৃন্দকে রাধা গোবিন্দ যাত্রা সমাজের অস্থায়ী রঙ্গমঞ্চের সাজঘাট থেকে শ্রী শ্রী মহোৎসবের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও বসন্তের অভিনন্দন জানিয়ে শুরু করছি রাধা গোবিন্দ যাত্রা সমাজ পরিবেশিত এক বড় মাপের সামাজিক যাত্রাপালা। অচেনা মায়ের সন্তান। রচনা স্বর্গীয় ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সুরসৃষ্টি অজয় ভূঁইয়া, আবহ সঙ্গীত নকুল ও সম্প্রদায়, আলোক পরিকল্পনায় জানা ইলেকট্রিক, নিয়ন্ত্রণে শান্তনু জানা, শব্দ প্রেক্ষাপটে নিউ পবিত্র সাউন্ড,
নিয়ন্ত্রণে সোনু ঘোষ, রূপসজ্জায় মা কালী সাজঘর, স্মারকতায় দেবুদা, সর্বাঙ্গীন সহযোগিতায় বাসুদেবপুর, মজলিসপুর ও পায়রাচালী গ্রামবাসীবৃন্দ। ভিডিও ফটোগ্রাফি ও এডিটিং কে স্টুডিও। সম্পাদনা, নির্দেশনা ও দৃশ্য পরিকল্পনায় আপনাদের স্নেহাশিস্তন্য চন্দন কোটাল। শুরু হচ্ছে আজকের এক বড় মাপের সামাজিক যাত্রাপালা। অচেনা মায়ের সন্তান, অচেনা মায়ের সন্তান, অচেনা মায়ের সন্তান। এই এই মুপুরা দুষ্টু পাখি, তখন থেকে দেখি দেখি আমার মাথাটা একেবারে খারাপ। দাঁড়া বলছি, এই ঢিল মেরে তোকে যদি আমি ওড়াতে না পেরেছি তবে আমার নাম নয়। বসন্তের পাখিকে তাড়িয়ে দিতে নেই মঞ্জুরি। কোকিল হলো বসন্তের দূত। কিন্তু মশাই, আমি বসন্ত নিয়ে কি করব? তুমি আমার জীবন থেকে চলে যাবার পরই তো আমার জীবনে নামবে চরম বর্ষা। কিন্তু বর্ষায় তো শেষ ঋতু নয় মঞ্জু। শরৎ, হেমন্ত, শীত পেরিয়ে আবার বসন্তই ফিরে আসবে। কিন্তু হেমন্তের হিমেল হাওয়া যখন আমার ভালোবাসার পাপড়ির উপরে বিন্দু বিন্দু করে শিশির ছড়াবে, তখন আমি কাকে নিয়ে স্বপ্ন দেখবো? আচ্ছা আচ্ছা কল্যাণদা, তোমার আমার ভালোবাসার মাঝখানে কোনোদিনও কোনো অকল্যাণ নেমে আসবে না তো? মোটেই না। বিলেত থেকে ফিরে আসার পর তোমার আমার মিলনের রাতে সানায়ে বেজে উঠবে ইমন কল্যাণের সুর। কল্যাণদা, অম্লান ভালোবাসার ছন্দে ছন্দে রজনীগন্ধার গন্ধে মাতাল হয়ে উঠবে আমাদের ফুলসজ্জার রাত। কল্যাণদা, কিন্তু কিন্তু তোমার বাবা যদি কোনো আপত্তি করে? কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। আমার বাড়ির ভাই বোন পর্যন্ত তোমাকে নিজের লোক বলে জানে। অতএব আমার বাবা মা তোমার এই বিয়েতে নিশ্চয়ই রাজি থাকবে। ঠিক আছে, ব্যাপার ঠিক আছে, এই ব্যাপারে আমি নিশ্চিন্ত হলাম। কিন্তু অন্য ব্যাপারে? আরে বাবা, অন্য ব্যাপারে মানে? আরে অন্য ব্যাপার মানে হচ্ছে এই যে এই যে তুমি বিলেতে যাচ্ছ, সেখানে গিয়ে আবার কোনো মেম সাহেবের সঙ্গে তুমি প্রেম টিম করে ফেলবে না তো? ছি মনে, তোমার মুখে কথা শুনবো আমি আশা করিনি। আমি? তুমি আমাকে জানো না, চেনো না। তোমাকে একদিন দেখতে না পেলে আমি যেন কেমন হয়ে যাই। কল্যাণদা, তবু তবু যে তোমার আমাকে সন্দেহ করছো, তোমার এই সন্দেহ দূর করবার জন্য আবার আবার এই নাম লেখা আংটিটা তোমার আঙুলে পরিয়ে দিলাম। মঞ্জু, আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ে ভালোবাসতে পারি না, পারি না, পারি না। জোছনা ধোয়া কিসের ছোঁয়া, জোছনা ধোয়া কিসের ছোঁয়া, লাগলো আমার মনে গো। কথা বলবো কারে, চুপে চুপে সারে, এই কথা বলবো কারে, চুপে চুপে সারে, রাখবো তোমার সঙ্গ করে, রাখবো তোমার
লজ্জা কিসের মা মঞ্জুরি, লজ্জা কিসের? তোমরা তো কোনো অন্যায় কাজ করনি। হ্যাঁ বাবা, ওরে করলেন, তাহলে বলি শোন, তোর মা আর আমি অনেক দিন আগেই ঠিক করে রেখেছি, তুই বিলেত থেকে বাড়ি ফিরলেই ওই মঞ্জুরির সাথে তোর বিয়েটা দিয়ে দেবো। সত্যি কাকাবাবু, আপনি তো এত বড় মনের মানুষ, তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কারণ আপনারা ভীষণ বড় লোক, আর আমরা ভীষণ গরিব। কিন্তু তোমাদের ভালোবাসা তো গরিব নয় মা। কিন্তু আপনারা যে কায়স্থ, আর আমরা অন্য জাত। ওসব জাতপাতের ধারাপাত আমি কোনোদিন মুখস্থ করিনি মা মঞ্জুরি। কাকাবাবু, বাবা, তাছাড়া মঞ্জুরির বাবা আদিত্য আমাদের বাড়ি পুরনো ড্রাইভার হলেও আমি তাকে বন্ধুর মতো ভালোবাসি। কাকাবাবু, তোমার মা মারা যাবার পরে আদিত্য যখন 10 বছরে তোমাকে নিয়ে আমার বাড়িতে এসে বলল, বসবাবু, এই মা মরা মেয়েটাকে আমি বাধ্য হয়ে সঙ্গে করে নিয়ে এসেছি। শুনেছি বাবা, শুনেছি তুমি আর মা তখন মঞ্জুকে আদর করে কাছে টেনে নিয়েছিলে। অতএব একবার যখন তাকে কাছে টেনে নিয়েছি, তাকে তো কোনো কারণে দূরে সরিয়ে দেওয়া যায় না রে করলেন। কাকাবাবু, আর তাকে পুত্রবধূ করে আরো কাছে টেনে নিতে হয়। বাবা বাবা, কোম্পানির গাড়ি তাড়াহুড়ো করছে, হ্যাঁ আমি এখন আসি। আয় বাবা আয়, তোর যাত্রা শুভ হোক। বন্ধু, তুমি বাবাকে সঙ্গে করে নিয়ে এসো, আমি মায়ের কাছ থেকে দইয়ের ফোঁটা নিয়েই এখনই গাড়িতে উঠবো, ঠিক আছে? কল্যাণদা, চলুন কাকাবাবু, আপনার মতো দেবতার স্নেহ যখন আমি পেয়েছি, তখন আমি আপনার সঙ্গে গিয়ে আপনার ছেলেকে বিদেশ যাত্রার বিদায় সম্ভাষণ জানিয়ে আসবো। বিদেশ যাত্রা বিদায় সম্ভাষণ? না, তার জন্য তোমাকে ওখানে যেতে হবে না। তবে এখান থেকে চিরকালের জন্য কল্যাণকে বিদায় সম্ভাষণ জানিয়ে দাও। চিরকালের জন্য বিদায় সম্ভাষণ? তার মানে ভবিষ্যতে আর কোনোদিন কল্যাণের সঙ্গে তোমার দেখা হবে না। আপনি কি বলছেন কাকাবাবু? কি বলছি বুঝতে পারছি না শয়তানি? গরিব ছোট লোক ড্রাইভারের মেয়ে হয়ে আমার ছেলেকে ভালোবাসি তুই কোন সাহসে? খবরদার আর এক পাও এগোবি না। কল্যাণের সঙ্গে তোর শেষ দেখা হয়ে গেছে, আর কোনোদিন দেখা হবে না। কেন দেখা হবে না বস বাবু? আমার মেয়ে তো আপনার ছেলেকে ভালোবাসে। ভালোবাসা নয় রে, ভালোবাসা নয়, ওটা চোরাই পাখির বাসা রে, চোরাই পাখির বাসা। কাকাবাবু, যে বাসাটা এখনই ভেঙে আমি তছনছ করে দেব। কেন তছনছ করে দেবেন? এই ছোট লোক ড্রাইভার, খবরদার বলছে, এই বীরেশ্বর বোসের কাছে করে কৈফিয়ত চাইবি না। আমি কাউকে কৈফিয়ত দিই না আর দেব না। দুধ কলা দিয়ে আমি কাল সাবিনে পুষতে চাই না। হ্যাঁ, তোরা ভালো করে শুনে রাখ, কল্যাণী বিলেত থেকে ফিরলে আমি আমার বন্ধুর মেয়ে অঙ্গনার সাথে তার বিয়ে দেব। না, দোহাই আপনার, আমি আপনার সামনে হাত জোড় করছি, আমি আপনার পায়ে পড়ছি, এইভাবে আমি সর্বনাশ করবেন না কাকাবাবু। দয়া করে আমার ভালোবাসাটাকে আপনি এমন করে ধুলোয় ছড়িয়ে দেবেন না। মেয়ের মতো করে তাকে মানুষ করেছে, তাকে আপনি পুত্র বধূ করে ঘরে তুলে নেবেন। আজ আপনি এই কথা দিন বস বাবু, আজ আপনি সেই কথাটাই দিন। কাকাবাবু, কথা নয়, আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, তোদের দুজনকে এই বাড়ি থেকে তাড়াবো।
বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ। যেখানে ভালোবাসার কোনো মূল্য নেই, বিশ্বাসের কোনো মূল্য নেই, আমরা সেখানে থাকবো না বাবা, আমরা চলে যাবো, আমরা চলে যাবো। ঠিক বলেছিস মা, তুই ঠিক বলেছিস। কিন্তু আমরা এখন কোথায় যাবো রে মা? কেন বাবা, আমাদের দু চোখ যেদিকে যাবে আমরা আমরা সেদিকেই চলে যাব বাবা, আমরা সেদিকেই চলে যাব। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভরা বেদনায় হৃদয় তো ভাসবে। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভরা বেদনায় হৃদয় তো ভাসবে। আবার সুখের ছোঁয়া পেয়ে যাবে। কাঁদিস না রে মুছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে মুছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। বিধিরে অঙ্গনা দিদি ভাই, এই অঙ্গনা দিদি ভাই, যা বাবা, মেয়েটা গেল কোথায়? এই কিন্তু এই সুবীরের মুখে শুনলাম অঙ্গনা দিদি ভাই একটু আগে এই পরীক্ষার বই খাতা নিয়ে এই বাগানের দিকেই এসেছে। গেল কোথায়? আমি কোথায় সব কাজ ফেলে সুখবরটা দেব বলেই এইখানে ছুটে এলাম, অথচ অঙ্গনা দিদি ভাইয়েরই দেখা নাই। এই দেখি তো ওই ছাতিম গাছের গোড়ায় বসে এই অঙ্গনা দিদি ভাই পরীক্ষার পড়া পড়ছে কিনা। পড়ছে বাদলদা, পড়ছে। সামনে পরীক্ষা তো, তাই সে ছাতিম গাছের তলায় হোক আর অন্য কোথাও হোক, সে গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। পণ্ডিত মশাই, এই আপনি দয়া করে আপনার হাসিটা বন্ধ করুন তো। হয় তুমি পাগল আর না হলে অসুস্থ। কি বললে? হ্যাঁ ঠিকই বলছি। আরে বাবার বন্ধু বীরেশ্বর কাকার এই চিঠিটা পাওয়ার পর থেকে আমি এত আনন্দ পেয়েছি যে তা আমি হাজার বার হেসেও তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আচ্ছা দাদাবাবু, আচ্ছা 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 বাদলদা, ওই তমল নামে যে ছেলেটা প্রায় বই খাতা নিয়ে অঙ্গনার সঙ্গে দেখা করতে আসে, ছেলেটা কে? হায় আমার পড়া কপাল, তুমি তাও জানো না? তোমার বোন অঙ্গনা দিদিমণির বন্ধু গো। বন্ধু? হ্যাঁ, তমাল বাবু খুব ভালো ছেলে, লেখাপড়ায় একেবারে পারদর্শী। এই ওরা বই খাতা নিয়ে প্রায় একসঙ্গে বসে দিনরাত ওই লেখাপড়াই করে, আর লেখাপড়া ছাড়া কিছু বোঝেও না আর কিছু এই জানেও না। শোনো শোনো আজ কেন মনে করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ কেন মনে করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। ও গো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়।
যুগে তো এইরকম ছেলের দরকার। ওরাই তো দেশের ভবিষ্যৎ, ওরাই তো সমাজের। ওসব কথা বাদ দাও তো, ওই বীরেশ্বর বাবু চিঠিতে কি লিখেছে সেইটাই বলো তো দেখি। শুনবে শুনবে বাদলদা? হ্যাঁ হ্যাঁ বলো। তাহলে শোনো, উনি লিখেছেন, কল্যাণীয় নিখিলেশ। আশা করি তোমরা কুশলে আছো। তোমার নিশ্চয়ই মনে আছে তোমার বাবার সঙ্গে আমার অতীতের কথা অনুযায়ী কল্যাণিয়া অঙ্গনা আমার ভাবী পুত্রবধূ। তাই তোমরা আনন্দ পাবে বলে জানাচ্ছি যে আমার বড় ছেলে মানে তোমার ভগ্নিপতি কল্যাণ কয়েকদিন আগে বিশেষ শিক্ষা লাভের জন্য বিলেত গেছে। সে পড়াশোনা শেষ করে দেশে ফিরলেই আমি তোমার বোন অঙ্গনাকে পুত্রবধূ করে ঘরে আনবার জন্য ওদের বিয়ের দিন স্থির করব। ইতি আশীর্বাদক বীরেশ্বর বোস। ইস, অঙ্গনা দিদি ভাইয়ের কি ভাগ্য, তাই সে অত বড় বাড়ির বউ হয়ে যাবে। এই বিশ্বাস করো দাদা বাবু, এই আনন্দে না আমার একেবারে গান গাইতে ইচ্ছা করছে। আরে রক্ষে করো বাদলদা, রক্ষে করো। তোমার এখন গান গাইতে হবে না। তার থেকে তুমি এক কাজ করো, তুমি এই চিঠিটা অঙ্গনার হাতে দিয়ে ওকে ওর বিয়ের খবরটা তুমি ওর কাছে পৌঁছে দাও, ঠিক আছে? জানো জানো বাদলদা, এই চিঠিটা পেয়ে আমি যেমন আনন্দিত হয়েছি আর অঙ্গনাও ঠিক তেমনই আনন্দ পাবে। আর এই দুজনের দুরকম আনন্দ ঠেলায় একেবারে আনন্দটা লজ্জায় পড়ে যাবে। ওই আপন ভোলা মানুষটাকে নিয়ে আমার যে কত সমস্যা, এই বলে আমি ঠিক করতে পারি না। কলেজে ছাত্র পড়ায়, অথচ এখনো বুদ্ধি হলো না। দেখি আবার অঙ্গনা দিদি ভাইকে কোথায় খুঁজে পাই। হাই হাই বাদলদা, তুমি এই সময় বাগানে, বলো তোমার কোন ফুলটা চাই? আপাতত আমার কোনো ফুল চাই না, তবে তোমার ফুল যে ফুটতে চলেছে সেইটাই খবর দিতে এলাম। কি ব্যাপার বলো তো, কিছু বলতে পারছি না। সব কথা বলবো দিদি ভাই, সব কথা বলবো। এই তার আগে ওইখানে বসবে, চলো তো। ওইখানে এই মরেছে, চাতুন গাছে তলাতে তমাল বসে আছে। হ্যাঁ, এই রবিবারও তমাল তোমার কাছে দেখা করতে এসেছে। সামনে পরীক্ষা তো, তাই কি কোশ্চেন আসবে সেই নিয়ে আলোচনা করতে এসেছে। দেখো, ওই আলোচনা করতে গিয়ে যেন বিবেচনা বোধ হারিয়ে ফেলো না। না, তমাল বাবু যখন তোমার বন্ধু, আসলে সে ছেলে আর তুমি মেয়ে। বাদলদা শোনো শোনো দিদি ভাই, এই নারী আর পুরুষের সম্পর্কটা অনেকটা ঘি আর আগুনের মতো। তাই ঘিয়ের পাত্র যতই মনে করুক না কেন আমি শক্ত, আসলে সে আগুনের পাশে থাকলে গলেই যাবে। পাগলের মাথা খারাপ, তোমাকে না আমি কতবার বলেছি তোমার খুব খুব ভালো ছেলে। ওই কথাটাই তো আমিও আজকে তোমার দাদাকে বলেছি দিদি ভাই। কি? তোমাদের দুজনের সম্পর্ক কিন্তু 2 মাস হলো তোমাকে একটু আনমনা মনে হচ্ছে। কি ব্যাপার বলো তো? কি বলবো বলো তো, সামনে পরীক্ষা, এত টেনশন যে ঘুমিয়ে হচ্ছিল। এই তন্দ্রা আসছে, এই ঘুম ভেঙে যাচ্ছে। এই তা অবশ্য ঠিক, এই সামনে পরীক্ষা তো। পরীক্ষা মানে একেবারে অগ্নি পরীক্ষা, জানো বাবা? আমরা দুজন যদি বিয়ে পাস করতে না পারি না, তাহলে আমাদের জীবনটা একেবারে স্পয়েল হয়ে যাবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, তোমরা দুজনেই যাতে ভালোভাবে পাস করতে পারো সেই চেষ্টাই করো। এই অঙ্গনা দিদিমণি, এই আমি আসি। এই এই চিঠিখানা ধরো। কার চিঠি? আরে পড়েই দেখো না, সব বুঝতে পারবে। দেখো, এই যেন চিঠি পড়া আর লেখাপড়াকে তুমি এক করে ফেলো না। আমি এলাম ভাই, দিদি ভাই। আবার বাজার করে এনে ওই রান্না বান্নার ব্যবস্থা তো করতে হবে নাকি। আমি চলি ভাই। সাংঘাতিক লোক বাড়ি, একেবারে চেনার পর চেনা। এই বাগানে এসে তো আমার দুজনের মিলে একেবারে চমকে দিয়েছিল।
না না, না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। কি হতে পারে না অঙ্গনা? আমি তোমাকে ছাড়া অন্য কারোর সাথে বিয়ে, তার মানে তুমি অমন করছো কেন? মানে আমি কিছু বলছি না, এই চিঠিটা তুমি পড়ে দেখো। তোমার তোমার বিশ্বাস করো, আমি তোমাকে বিয়ে না করলে, আমি বাবার পছন্দ করা অন্য ছেলের সাথে বিয়ে করলে আমি কিছুতেই বাঁচবো না তোমার। তুমি অবিশ্বাস করো অঙ্গনা, আমিও তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। তোমাকে না পেলে আমার জীবন যে একেবারে বৃথা হয়ে যাবে। আমিও তো তোমাকে ভালোবেসে, তোমার ভালোবাসার পরশ পেয়ে আমি যে তোমার কাছে নিজেকে সঁপে দিয়েছি। ঠিক আছে, তুমি অমন করছো কেন? বীরেশ্বর বাবুর ছেলের সঙ্গে কল্যাণের সঙ্গে তোমার বিয়ে করতে হবে না। আমাদের বিয়ের পরীক্ষাটা হয়ে যাক, তারপর আমি নিজে গিয়ে তোমার বাবার কাছে সব কথা বলে আসবো। হ্যাঁ, তোমাকে এগিয়ে আসতে হবে, তোমাকে আমার দাদার কাছে কি সব কথা বলতে হবে, তোমাকে আমার কি হলো অঙ্গনা, তোমার কি শরীর খারাপ লাগছে? আমার 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 সন্দেহটা মনে হয় সত্যি হয়ে গেছে। কি সন্দেহ? আমি তোমার সন্তানের মা হতে চলেছে। এ হতে পারে না। না মানে কি হতে পারে না? তুমি হয়তো অন্য কারোর সঙ্গে। তোমার হ্যাঁ, এই সতীপনা করতে যাও না। অন্যের পাপ তুমি আমার মাথায় দিতে চাইবে না। আমি চলি মানে তুমি তো জানো তুমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে। থামো ওদের সতীপনা দেখে কোনো লাভ নেই। আমি এখন আবার চলছি। চলি মানে তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে? পাগল না মাথা খারাপ? তোমার আমরা এই যুগের ছেলেরা ভুলে ভোমরার মতো মধু খেয়ে বেড়ায়, বুঝছো? কিন্তু একটু আগে যে তুমি আমাকে বললে যে রেজিস্ট্রি ম্যারেজ। পাগলি রে, মানুষ ছেলেরা। আমি তমাল, এই প্রজন্মের একেবারে ছাট মাল। আমি তোমাকে বিয়ে করা দূরের কথা, আমি অন্য ফুলের সন্ধানে চললাম। শিল্পী আমি গাইব শুধুই গাইব শুধুই গানে আমার কান্না হাসি, গানি আমার প্রাণ, গাইব শুধুই গাইব শিল্পী আমি গাইব শুধুই গাইব শুধুই। চলে গেল, তোমার বুঝিয়ে দিয়ে গেল ও কখনো আমাকে ভালোবাসেনি। ও ভালোবেসেছিল আমার এই শরীরটাকে, কিন্তু আমার ভালোবাসায় ছিল না। আমি যে ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, তার জন্য তো ওর ভালোবাসার সন্তান আমার গর্বে। তাহলে এখন আমি আমার এই মুখ কেমন করে দেখাবো? আমি সমাজের কাছে, বাদলদার কাছে, দাদার কাছে? না আমি কারোর কাছে এই মুখ দেখাবো না। আমি আত্মহত্যা করে আছে রে হতভাগী আছে। আমি মাধবীলতার আড়াল থেকে সব শুনেছি। তুমি বিশ্বাস করো দাদা, এতে আমার কোনো দোষ নেই দাদা। চুপ কর তো অঙ্গনা, ওসব কথা আমি পরে শুনবো। তুই চোখের জল মুছে নিজেকে শক্ত করে নে। আর এই দুর্ঘটনার কথা বাদল দাও যেন জানতে না পারে। কিন্তু বাদ দিয়ে আমার কথা মন দিয়ে শোন। আমার সাথে তোকে মালদায় যেতে হবে। মালদা? হ্যাঁ,
আমি 1 বছরের জন্য মালদা কলেজের লেকচারার হয়ে যাচ্ছি। ওখানে গিয়ে তোর বাচ্চাটাকে দাদা না দাদা না, আমার সন্তানকে আমি মেরে ফেলবো না, না দাদা না, আমি মা হয়ে বেঁচে থাকবো অথচ আমার সন্তান, না না দাদা না, আমি কিছুতেই পারবো না দাদা, আমি কিছুতেই পারবো না দাদা, আমি কিছুতেই পারবো না। আচ্ছা ঠিক আছে, কাল তুই আমার সঙ্গে চল তো, যাও কিছু একটা ব্যবস্থা করব। নারী জীবনের প্রথম মাতৃত্বের স্বাদ, যে স্বাদ স্বর্গ সুষমায় জড়ানো থাকে নারীর দেহে মনে প্রাণে, আমি কি আমার বোনের সেই সব সাধনার তপবনে আগুন জ্বালাতে পারবো? আমি জানি না, আমি জানি না, জানি না। আয় আয় বোন, আমার কাছে আয়। মাঝি রে মাঝি রে সুজন মাঝি রে, আমি জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে চল, আমায় নিয়ে চল, আমি জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে চল, পাল তুলে ওই কুবের পাড়ে আমায় নিয়ে চল, মাঝি আমায় নিয়ে চল, মাঝি রে মাঝি রে সুজন মাঝি রে, সুজন মাঝি রে। কত ঢেউ এসে গেছে জীবনের পথে, আর কতকাল পাইব তোরি ভবের সংসারে, মাঝি ভবের সংসারে, কত ঢেউ এসে গেছে জীবনের পথে, আর কতকাল পাইব তোরি ভবের সংসারে, মাঝি ভবের সংসারে, আমি জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে চল, পাল তুলে ওই কুবের পাড়ে আমায় নিয়ে চল, মাঝি আমায় নিয়ে চল, আমি জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে চল, পাল তুলে ওই কুবের পাড়ে আমায় নিয়ে চল, মাঝি আমায় নিয়ে চল, মাঝি রে মাঝি রে সুজন মাঝি রে, সুজন মাঝি রে, সুজন মাঝি রে। এমনি করে দেখতে দেখতে 10টা মাস কেটে গেল। মঞ্চে এখন আপনারা দেখছেন 10 মাস পরের ঘটনা। কত ঝড় সয়ে মাটি পাথর জীবন, কত ঝড় সয়ে মাটি পাথর জীবন, কত ঝড় সয়ে মাটি
কত ঝড় সয়ে মাটি পাথর যে হয়, কত ঝড় সয়ে মাটি পাথর যে হয়। যাকে মেনেছিলাম জীবনের আয়না, তাকে ধরে রাখা যায়, ভুলে থাকা যায় না। যাকে মেনেছিলাম জীবনের আয়না, তাকে ধরে রাখা যায়, ভুলে থাকা যায় না, ভুলে থাকা যায় না, ভুলে থাকা যায় না। কত ঝড় সয়ে মাটি পাথর যে হয়, কত ঝড় সয়ে মাটি পাথর যে হয়। সেই পাথর চিরে সুখের নদী কত ঝড় সয়ে মাটি পাথর। মঞ্জুদি, মঞ্জুদি, দিদি কি আমার উপরে কাঁদছো কেন? তুমি নার্সিংয়ের ডিউটিতে যাবে না? হ্যাঁ, ও, তাই তো ভাগ্যিস তুই আমাকে স্মরণ করিয়ে দিলি, ডিউটির টাইম হয়ে গেছে। আমার তো খেয়ালই ছিল না। তুই দাঁড়া দাঁড়া, আমি 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 এক্ষুনি কি আমার পোশাকটা পাল্টে আসছি। আচ্ছা মঞ্জুদি, একটা কথা জিজ্ঞাসা করবো? কি কথা রে জানি? আমি তো এই নার্সিংয়ে নতুন চাকরিতে জয়েন করছি, তাই তোমার সব কথাই তো আমার জানা নেই, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি তুমি ডিউটি থেকে কোয়ার্টারে ফিরে এসে লুকিয়ে লুকিয়ে কাঁদো। কেন কেন গো মঞ্জুদি? সব কেনর উত্তর তো সবাইকে দেওয়া যায় না রে জানি। কেন দেওয়া যায় না? আমি তো তোমার ছোট ভাইয়ের মতো, তা দিদির দুঃখের কথা কি এই ভাইয়ের কাছে বলা যায় না? হয়তো যায়, কিন্তু ঠিক এই মুহূর্তে সেসব কথা আমি তোকে বলতে পারবো না রে জানি। কেন কেন পারবে না মঞ্জুদি? আচ্ছা মঞ্জুদি, তুমি কি কাউকে কাউকে ভালোবেসেছিলে? মঞ্জু, আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে ভালোবাসতে পারি না, পারি না, পারি না। পারবো না। আমি সে কথা কাউকে কোনোদিন বলতে পারবো না। সে কথা বললে যে আমি এক পাও চলতে পারবো না। সে বাধা এমন বাধা যে জীবনে আমি কোনোদিন খুলতে পারবো না। আমি কোনোদিন খুলতে পারবো না রে জানি। আমি কোনোদিন খুলতে পারবো না। আশ্চর্য মেয়ে এই মঞ্জুদি, একা থাকলেই কাঁদি, নার্সিংয়ের ডিউটি করতে করতেই যখন তখন ভেঙে পড়ে প্রচন্ড অবসাদে। তাহলে আমার অনুমান কি সত্যি? আদিত্য যেটু কথাটা জানি, বন্ধু কল্যাণ বলে একটা ছেলেকে ভালোবেসেছিল, হয়তো তাই বিয়েটা হয়ে যেত, কিন্তু মাসালো ছেলেটার বাবা কল্যাণ বিলেত চলে যাবার পরেই তার বাবা বন্ধুকে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল 10 মাস আগে। তারপর কি হলো জেঠু? তারপর কি আবার হবে, বাপ বেটি মিলে চলে এলাম এই উত্তরবঙ্গে আমার এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে। মঞ্জু কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়লো, তাকে চিকিৎসার জন্য নিয়ে গেছিলাম ওই ডাক্তার দীপঙ্কর বাবুর কাছে। আমাদের ডাক্তার বাবুর কাছে? হ্যাঁ চলে, ডাক্তার বাবু মঞ্জুকে দেখে
আর আমার মুখে সব কথা শুনে সেদিন ডাক্তারবাবু বলেছিলেন মেয়েটাকে একটা কাজের মধ্যে জড়িয়ে রাখতে না পারলে শেষ পর্যন্ত হয়তো পাগল হয়ে যাবে। জেঠু আমি তখন ডাক্তার বাবুর পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলেছিলাম, ডাক্তার বাবু আপনি একমাত্র মঞ্জুকে বাঁচাতে পারেন, তাকে চাকরিটা একটা কাজ দিলে। ওহো, বুঝেছি জেঠু, বুঝেছি। সেদিন আমাদের এই ডাক্তারবাবু মঞ্জু থেকে ওই নার্সের চাকরি দিয়েছিল, তাই তো? শুধু মঞ্জুকে চাকরি দেননি জলি, আমাকে দিয়েছিলেন এই ড্রাইভারের কাজ। আমি ওই ডাক্তার বাবু সেদিন আমাকে দয়া না করলে মঞ্জু পাগল হয়ে যাবে আর আমাদের বিষ আত্মহত্যা করতাম। তাই সেদিন থেকে ডাক্তার বাবু আমাদের কাছে মানুষ নয়, দেবতা। না না আদিত্যবাবু, না, ওসব কথা তুমি বলে না। আমি মানুষ, আপনাদের মতো সাধারণ একজন মানুষ। মোর নামে এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। হ্যাঁ, শোনো জনি, শোনো জনি, সেদিন যে পেশেন্টটাকে নিয়ে আমরা নার্সিংহোমে আলোচনা করছিলাম, সেই পেশেন্টটা গতকালই আমাদের মেটার্নিটি হোমে ভর্তি হয়েছে। এতক্ষণ হয়তো বাচ্চাও হয়ে গেছে। তাই আমি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব তুমি নার্সিংহোমে চলে যাও এবং ডিউটিতে জয়েন করো। আমি এখনই যাচ্ছি ডাক্তারবাবু, গেলেই বুঝতে পারবো ভদ্র মহিলা কি সন্তান প্রসব করেছে, ছেলে না মেয়ে। আসি ডাক্তারবাবু। ঠিক আছে, ঠিক আছে। জানেন আদিত্যবাবু, জানেন কেসটা নিয়ে আমি ভীষণ চিন্তায় আছি। কেন ডাক্তার বাবু? আর বলবেন না আদিত্যবাবু, আর বলবেন না। কারণ মেয়েটা বাচ্চার মা হয়েছে ঠিকই, কিন্তু এখনো তার বিয়েই হয়নি। হ্যাঁ, আর তার থেকে বড় কথা হলো মেয়েটা আমার বন্ধু নিখিলেশের একমাত্র বোন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি সব সমস্যা যেন তাড়াতাড়ি মিটে যায়, তাড়াতাড়ি মিটে যায়। সব সমস্যা মিটে যাবে, কিন্তু এদিকে যে অনেক সমস্যা মিটতে বাকি। আসল সমস্যা তো এখনো মিটতে বাকি রয়েছে। তাই নিখিলেশ যতই আমাকে বলুক না, কিন্তু আমি তো একজন মানুষ তো নাকি। ভয়ঙ্কর অনুতাপ করছি রে ভাই দীপঙ্কর। নিখিলেশ, অমানুষ হলে কি করতাম? আরে নিখিলেশ, তুই কি করে বলতে পারিস রে তোর কুমারী বোনের বাচ্চাটাকে অন্যের কাছে তুলে দে? জানিস নিখিলেশ, তাছাড়া আজকের দিনে প্রত্যেক মায়েরা তাদের একটা সন্তানকে নিয়ে লালন পালন করতে পারছে না। তাছাড়া তারা পরের বাচ্চাকে নেবে কেন বলতে পারিস নিখিলেশ? কিন্তু যেন তার উপকারে আমার এই অনুপ্রার্থকে রাখতে হবে ভাই দীপঙ্কর। কিন্তু কোনো কিন্তু নয়, আমি তোকে কথা দিচ্ছি বাচ্চাটাকে সমস্ত খরচ আমি বহন করব। তুই শুধু আপাতত আমাকে এই লজ্জার হাত থেকে রক্ষা কর ভাই, তা নাহলে আমি আমার সংসারের কাছে, সমাজের কাছে আমি মুখ দেখাতে পারবো না। আরে সেসব কথা এখন থাক, আগে বল মেয়েটার বাচ্চা হয়েছে না হয়নি? শোন তাহলে, কিছুক্ষণ আগে অঙ্গনা একটা পুত্র সন্তান প্রসব করে সে অজ্ঞান হয়ে গেছে। আমি জানতাম মেয়েটা সন্তান প্রসব করার পরে আনকনসাস হয়ে পড়বে এবং জানিস নিখিলেশ, সেন্স ফিরে আসতে তার অনেক সময় লাগবে। আর দেরি করিস না ভাই, এই সুযোগে যেমন করেই হোক বাচ্চাটাকে সরিয়ে দে, তা নাহলে জ্ঞান ফিরলে অঙ্গনার বাচ্চাটাকে কিছুতেই ছাড়বে না। আরে সে তো ছাড়বেই না। কোনো মা কি তার সন্তানকে চিরকালের জন্য ছেড়ে দিতে চায় রে? চিরকালের জন্য নয় রে দেবু, চিরকালের জন্য নয়, কিছুকালের জন্য। হ্যাঁ, আমি তোকে কথা দিচ্ছি, আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, অঙ্কনের বিয়েটা হয়ে গেলে আমি বাচ্চাটার একটা যা হোক কিছু ব্যবস্থা করব। কিন্তু কি করে আমি কি করি বলতে পারিস নিখিলেশ? সে কথা থেকে তুই জানিস, আমি কিছু জানি না রে। আমি বাচ্চাটাকে চুপি চুপি নিয়ে আসতে যাচ্ছি। এখন তুই ভেবে দেখ বাচ্চাটাকে নিয়ে কাকে দিবি, না অনাথ আশ্রমে রেখে আসবি, আমি জানি। নিখিলেশ,
জানি না রে, আমি কিছু জানি না। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশের সঙ্গীত ধারা, অমাবস্যায় কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমার সুধাই অশ্রু জলে। হে ঈশ্বর, এ তুমি কি আমার নতুন বিপদের বোঝা আমার কাঁধে চাপিয়ে দিলে? সেই ফুটফুটে বাচ্চা তো জন্মের জন্য দায়ী নয়। কোন অপরাধে আমি তাকে, কিন্তু কিন্তু এদিকে নিখিলেশ আমার বন্ধু, অঙ্গন আমার বোনের মতো। তাছাড়া আমি একজন ডাক্তার, তাই ডাক্তার হয়ে প্রত্যেক মানুষের কাছে, এই সমাজের কাছে তো আমার একটা দায়িত্ব কর্তব্য রয়েছে। আবার ব্যাপারটা যদি জানা যায়। কেউ জানতে পারেনি আমি লোডশেডিংয়ের অন্ধকারে আমি বাচ্চাটাকে নিয়ে চলে এসেছি। এখন বল বাচ্চাটা আমি কার হাতে দেব? বাচ্চাটাকে আপনি আমার হাতে তুলে দিন নিখিলেশ বাবু। না মঞ্জুনা, হয় না। তুই তো কুমারী, কি করে বুঝবি মাতৃত্বের স্বাদ? ডাক্তার দাদা, আপনি কি ভুলে গেছেন যে মেয়েদের মনেই জন্মের পর থেকেই মাতৃত্বের বীজ রোপণ করা থাকে? আপনারা কোনো দ্বিধা করবেন না, আপনারা কোনো সংকোচ করবেন না। আমি বলছি, আমি কথা দিচ্ছি, আজকের এই ঘটনার কথা কেউ কোনো দিনও জানতে পারবেন না। দিন বাচ্চাটাকে আপনি আমার হাতে তুলে দিন। দিন নিখিলেশ বাবু। আর সেই সঙ্গে এই ছোট্ট সন্তানটিকে কোলে তুলে নিয়ে আমি ওর চিরকালের মা হয়ে গেলাম। আয় রে চোখের কোনায় রে, আয় ঘুম, আয় রে চোখের কোনায় রে, আমার কোন সোনার চোখে ঘুম, আয় রে আমার কোন সোনার চোখে ঘুম, আয় রে ঘুম, আয় রে চোখের কোনায় রে, আয় ঘুম, আয় রে চোখের কোনায় রে, আমার কোন সোনার চোখে ঘুম, আয় রে আমার কোন সোনার চোখে ঘুম, আয় রে ঘুম, আয় রে চোখের কোনায় রে, আয় রে বাবা। তুই কি করলি মঞ্জু? কেন বাবা? তুই কি করলি? একজন মায়ের যা করা উচিত আমি তাই করেছি বাবা, আমি তাই করেছি বাবা, আমি তাই করেছি বাবা। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে।